আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিটিআরসির কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা ভাঙচুর। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে আজ 1 জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন নম্বর বা এনআইআর পদ্ধতি চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসির কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার সংবাদ পাওয়া গেছে। এরপর জানাবো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরে সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা সময় বলবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই সফরকে সৌজন্যমূলক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। এবারে জানাবো ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রৌফ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ 1 জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে খালেদা জিয়ার 3 আসনে বিকল্প রায় প্রার্থী বললেন সালাউদ্দিন। সদ্যপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি আসনে পূর্বঘোষিত বিকল্প প্রার্থীরাই বিএনপির হয়ে নির্বাচন করবেন। বৃহস্পতিবার 1 জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশিদের হটানোর ক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করার ঘোষণা ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন একটা বদমাশ টাইপের মানুষ। তিনি প্রতিনিয়ত বাংলাদেশ এবং বাংলাদেশিদের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক কথা বলেন। এবার তিনি বলছেন বাংলাদেশিদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে তারা নাকি কোনো আইন মানবে না, এজন্য তারা নিজেদের মতো করে সবকিছু করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিটিআরসির কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা ভাঙচুর। মোবাইল ফোন হ্যান্ডসেটের নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে বৃহস্পতিবার 1 জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনআইআর পদ্ধতি চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ হঠাৎ করে বিটিআরসির কার্যালয় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ সহ ভাঙচুর চালায়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, তারা আকস্মিকভাবে হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিটিআরসির একজন কর্মকর্তা জানায়, তারা আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপের শব্দ শোনা যায়। পরে বিকাল 5টার দিকে সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনআইআর পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছিলেন মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীরা। সরকারের অভিযোগ, একটি অংশ অবৈধ পথে কর ফাঁকি দিয়ে নিম্নমানের ব্যবহৃত ও পুরনো ফোন দেশে এনে বাজারজাত করছে। এসব অনিয়ম বন্ধ করতে হ্যান্ডসেটের নিবন্ধন বা এনআইআর চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার এবং এই উদ্যোগ গ্রহণ করার ফলে এসব ব্যবসায়ীরা এখন সরকারের উপর ক্ষেপে গেছে।
জয়শঙ্করের সফরে সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা সময় বলবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফকালে সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসার পর আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন কমবে নাকি টানাপোড়েন বাড়বে কিংবা ঠিক হবে সেটি সময় বলে দেবে। তিনি আরও বলেন, আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন। ভারত প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুক সেই প্রত্যাশা করি। তিনি আরও বলেছেন, এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে। দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয় সেগুলোকে আমরা প্রতিহত করার ব্যাপারটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য সবাইকে নিয়ে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে সরকার নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। তবে সব বাধা অতিক্রম করে সরকার একটি ভালো মানের রাষ্ট্র গড়ে তুলতে পারবেন সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুল রৌফ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুল রৌফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ শাখা থেকে বিষয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিব লিয়াকত আলী মোল্লার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুল রৌফকে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর করা হবে। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ২৭ ডিসেম্বর নিজের অব্যাহতিপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। তারও আগে গত ২১ ডিসেম্বর পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ১ শৈলকুপা আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আসাদুজ্জামান। এর ২ দিনের মাথায় ২৩ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান। তিনি এর আগে ব্যাপকভাবে তিনি নানারকমভাবে সেখানে দায়িত্ব পালন করেছিলেন, অর্থাৎ তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন পরই একই বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। খালেদা জিয়ার ৩ আসনে বিকল্প রায় প্রার্থী বললেন সালাউদ্দিন আহমেদ। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩টি আসনে পূর্বঘোষিত প্রার্থীরাই বিএনপির হয়ে নির্বাচন করবে। বৃহস্পতিবার ১ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে আগে থাকতেই আমরা বিকল্প প্রার্থী দিয়ে রেখেছিলাম। আমরা মনে করেছিলাম হয়তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে পড়ায় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগেই হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তাই আগে থাকতে আমরা সে বিষয়টি উপলব্ধি করতে পেরে এসব আসনে আমরা অতিরিক্ত মানুষদেরকে দিয়েছিলাম এবং সে অনুযায়ী আমরা সবাইকে দিয়েছিলাম এবং সে অনুযায়ী সবাই কাজ করেছিল। আশা করছি যাদেরকে দেয়া হয়েছিল এসব আসনে তারাই আগামীতে বিএনপির হয়ে নির্বাচন করবে। এর মধ্যে রফিকুল আলম মজনু রয়েছেন। উল্লেখ্য, রফিকুল আলম মজনু এর আগেও তিনি বিএনপির হয়ে অনেক কাজ করেছেন, কিন্তু খালেদা জিয়া তার এলাকার আসন থেকে নির্বাচন করবে জেনে রফিকুল আলম মজনু তিনি কিন্তু নির্বাচনে দাঁড়াননি। এরপর খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যুর আগের দিন রফিকুল আলম মজনু বিকল্প প্রার্থী হিসেবে সেখানে মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছিলেন, কিন্তু খালেদা জিয়ার মৃত্যু হয়ে যায়। এখন তিনি ওই আসন থেকে নির্বাচন করতে পারবেন। খালেদা জিয়া মোট ৩টি আসন থেকে মনোনয়নপত্র তুলেছিল, সেখানে বিকল্প প্রার্থীও দেয়া হয়েছিল।